এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন একজন দর্শক। নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি তার আসল পরিচয় প্রকাশ করতে চাননি। দর্শকের অনুরোধ অনুযায়ী এখানে তার নাম ও ঠিকানা পরিবর্তন করে দেওয়া হলো। তার বর্ণনা অনুযায়ী ঘটনাগুলি সম্পূর্ণ সত্য এবং তার জীবনে ঘটে যাওয়া বাস্তব অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম, আমি হাসান আলী। নাম পরিবর্তিত, ঠিকানা একটি প্রত্যন্ত পাহাড় ঘেঁষা গ্রাম, জেলা পরিচয় গোপন রাখছি। আজ যে ঘটনাটি আপনাদের কাছে তুলে ধরছি তা লিখতে গিয়েও আমার হাত কাঁপছে। বহু বছর ধরে ঘটনাটি বুকের ভেতর চেপে রেখেছিলাম। আজ মনে হলো না বললে হয়তো আমি নিজেই শান্তি পাব না। ঘটনাটি ঘটেছিল প্রায় 15 বছর আগে। তখন আমার বয়স খুব বেশি হলে 22 কি 23। সংসারে আমি ছাড়া আর উপার্জনের কেউ ছিল না। বাবা অনেক আগেই মারা গেছেন। মা তখন থেকেই অসুস্থ। দিন এনে দিন খাওয়া জীবন। কখনো ইট ভাটায়, কখনো ক্ষেতের কাজে, আবার কখনো পাহাড়ি রাস্তা বানানোর মজুরিতে কাজ করতাম। অনেক দিন এমন গেছে সারা দিন কাজ করেও রাতে মায়ের জন্য ঠিকমতো ওষুধ কিনতে পারিনি। আমাদের গ্রামটার শেষ মাথায় একটা পুরনো বট গাছ ছিল। সন্ধ্যার পর কেউ ওখানে বসত না, কিন্তু সেদিন শরীরটা খুব খারাপ লাগছিল বলে কাজ শেষে অজান্তেই ওই গাছটার নিচে বসে পড়ি। তখনই প্রথম দেখি তাকে, এক বৃদ্ধা। আশপাশে কেউ নেই, অথচ তিনি যেন আগে থেকেই সেখানে বসেছিলেন। মুখটা অদ্ভুত শান্ত, চোখ দুটো এমনভাবে তাকানো মনে হলো তিনি আমাকে অনেক দিন ধরেই চেনেন। হঠাৎ তিনি বললেন, এভাবে আর কতদিন চলবে বাছা? আমি চমকে উঠেছিলাম, কারণ আমি তাকে চিনতাম না। তিনি আবার বললেন, তোমার মায়ের কাশি আজ খুব বেড়েছে না? আমি তখন ঘামতে শুরু করি। এই কথা তিনি জানলেন কিভাবে? এরপর তিনি পাহাড়ের ওপারের একটা গুহার কথা বললেন সেখানে এমন কিছু আছে যা আমার জীবনের সব দুঃখ শেষ করে দিতে পারে। কিন্তু যাওয়ার আগে সাবধান করেও দিলেন, লোভ নিয়ে গেলে কেউ ফেরে না। সেই রাতে ঘুমাতে পারিনি। মায়ের কাশির শব্দ, বৃদ্ধার কথা সব মিলিয়ে মাথার ভেতর ঝড় চলছিল। কয়েকদিন পর এক ভোরে কাউকে না জানিয়ে পাহাড়ের পথে রওনা দিই। পথটা যত এগোতে থাকে তত অস্বাভাবিক লাগে। পাখির ডাক নেই, পোকামাকড়ের শব্দ নেই। মাঝে মধ্যে মনে হচ্ছিল কেউ যেন আমার পেছনে পেছনে হাঁটছে। বারবার ফিরে তাকিয়েছি, কাউকে দেখিনি, তবু সেই অনুভূতি কাটেনি। গুহার মুখে পৌঁছানোর পর প্রথম যে জিনিসটা টের পাই তা হলো নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া। ভেতরে ঢুকতেই আলো বদলে যায়। দেয়ালের গায়ে খোদাই করা চিহ্ন, যেগুলো দেখে মনে হচ্ছিল কেউ অনেক আগে সতর্ক করতে চেয়েছিল। কিন্তু তখন আমার চোখে শুধু ঝিলমিল করা ধনরত্ন। সেই হলঘরের এক কোণে ছিল একটি বড় সোনার থালা। অন্য সব কিছুর চেয়ে সেটার উপস্থিতি আলাদা লাগছিল। থালাটার ওপর অচেনা চিহ্ন খোদাই করা। হাত দিতেই এমন ঠান্ডা অনুভূতি হলো যেন রক্ত জমে যাচ্ছে। ঠিক তখনই গুহার ভেতর কণ্ঠস্বর শোনা গেল। মানুষের নয়, খুব ভারী, খুব পুরনো। ফিরে যাও। আমি দৌড় দিতে চেয়েছিলাম, কিন্তু পা নড়েনি। চারপাশে কালচে ধোঁয়া জমতে শুরু করলো। অন্ধকারের ভেতর থেকে এক অবয়ব স্পষ্ট হতে লাগলো। চোখ দুটো লাল, মুখে অদ্ভুত একরকম হাসি। সে বলেছিল, এই থালা যার হাতে যায় সে আর নিজের থাকে না। আমার হাত অবশ হয়ে আসছিল, মুখ দিয়ে শব্দ বেরোচ্ছিল না। ধীরে ধীরে শরীর ভারী হতে লাগলো। শেষ মুহূর্তে শুধু মায়ের মুখটা মনে পড়েছিল। মনে হচ্ছিল কেউ আমার ভেতর থেকে আমাকে চিরতরে আটকে ফেলছে। এরপর কি হয়েছিল আমি নিজেও ঠিক জানি না। শুধু জানি পরদিন সকালে নিজেকে গুহার বাইরে পেয়েছিলাম। শরীরটা যেন আর আগের মতো ছিল না। চোখে দেখতাম, কিন্তু ভেতরে ভেতরে যেন কিছু একটা হারিয়ে গেছে। গ্রামে ফিরে আসার পর থেকেই
রাত হলেই পাহাড়ের দিক থেকে আওয়াজ শুনি, ঠিক আমার গলার মতো আওয়াজ, আমাকে ছেড়ে দাও। আজও সেই আওয়াজ থামে না। আমি জানি গুহার ভেতরে এখনো কেউ বন্দী হয়ে আছে, আর জানি লোভ মানুষকে শুধু সর্বনাশের দিকেই টেনে নিয়ে যায়। এই অভিজ্ঞতা লেখার পরও আমার মনে হয় কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে। তাই এখানেই থামছি, বাকিটা আপনারাই বুঝে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আপনাদের কেমন লাগলো এই ঘটনাটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। চলুন এখন চলে যাই পরবর্তী একটি ঘটনায়। একটা নদী, এক নিখোঁজ মানুষ, আর কিছু প্রশ্ন যার উত্তর আজও অজানা। এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন সিলেট বিভাগের এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা, সিলেট অঞ্চলের জৈন্তাপুর উপজেলার একটি অপাড়া গ্রামের ছেলে, নাম তার মাহমুদুল হাসান রিফাত। সে নিজের জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছে, ভাই, আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, কিন্তু ওই দিনের পর থেকে আমি আর কখনো নদীর পানিতে নামতে পারিনি। গরমের দিন, আষাঢ় মাসের শুরু, কিন্তু বৃষ্টি নেই বললেই চলে। চারদিক যেন আগুন ঝরাচ্ছে। দুপুরের রোদে মাটির ওপর দিয়ে হাঁটলেও মনে হচ্ছিল পা জ্বলে যাবে। গ্রামের ছেলেদের অবস্থা একেবারে হাঁসফাঁস। সেই বিকেলে মাঠের পাশে একটা বড় আম গাছের নিচে বসেছিল 5 বন্ধু: রিফাত, সুমন, আরিফ, রাকিব আর জয়। সুমন গায়ের ঘাম মুছতে মুছতে বলল, এই রোদে আর পারতেছি না ভাই, মাথা ঘুরতেছে। রাকিব হেসে বলল, চল নদীতে নামি, অনেক দিন সাঁতার কাটা হয় না। জয় একটু দ্বিধায় পড়ল, কোন নদীতে যাবি, বড় খালের ওদিকে? আরিফ হঠাৎ বলল, ওই পুরান ঘাটে চল, যেখানে কেউ যায় না। এই কথাটা বলার সাথে সাথে আশেপাশের বাতাসটা যেন অদ্ভুতভাবে থেমে গেল। রিফাত লিখেছে, ওই জায়গাটার নাম কেউ সহজে মুখে নেয় না। গ্রামের বয়স্করা সবসময় নিষেধ করে, ওই ঘাটে যাস না, ওখানে ভালো কিছু নাই। কিন্তু যুবক বয়স, ভয়কে তখন মজা মনে হয়। রিফাত বলল, চল না, দেখি কি আছে, সবই তো মানুষের বানানো ঘটনা। সুমন একটু চুপ করে থেকে বলল, কিন্তু শুনছি ওখানে আগে একজন ডুবে মারা গেছিল। রাকিব হেসে উঠল, ডুবে মরলে ভূত হয় নাকি? চল আজকে সব ফালতু ভয় দূর করি। শেষ পর্যন্ত 5 জনই রাজি হয়ে গেল। সূর্য তখন পশ্চিমে হেলে পড়ছে। তারা হাঁটতে হাঁটতে পৌঁছালো নদীর ওই নির্জন ঘাটে। জায়গাটা অন্য সব জায়গা থেকে আলাদা। আশেপাশে কোনো মানুষ নেই। গাছগুলো অদ্ভুতভাবে ঝুঁকে আছে পানির দিকে, যেন কিছু একটা লুকিয়ে রাখছে। সবচেয়ে অদ্ভুত ছিল নদীর পানি। চারপাশে নদীর পানি হালকা সবুজ, কিন্তু ওই জায়গাটায় পানি কালচে স্থির, যেন নিচে কিছু আছে। জয় নিচু গলায় বলল, এই জায়গাটা ভালো লাগতেছে না। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। গরমের দিনে এমন ঠান্ডা বাতাস আসার কথা না। আরিফ বলল, ভয় পাইছস নাকি? আমি নামতেছি। সে প্রথমে পানিতে ঝাঁপ দিল, তারপর একে একে সবাই নামল। শুরুতে সব স্বাভাবিক, তারা হাসাহাসি করছে, পানি ছিটাচ্ছে। হঠাৎ আরিফ চিৎকার করে উঠল, এই, আমার পা কে যেন ধরছে। সবাই থেমে গেল। রিফাত বলল, ড্রামা করিস না। কিন্তু আরিফের মুখের চেহারা বদলে গেছে। সে মরিয়া হয়ে হাত পা ছুড়ছে। ভাই, ছাড়তেছে না, নিচে টানতেছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, হঠাৎ সে পানির নিচে তলিয়ে গেল। সবাই চিৎকার শুরু করল, আরিফ, আরিফ! রিফাত আর রাকিব ডুব দিল তাকে খুঁজতে, কিন্তু নিচে কিছুই দেখা যায় না, শুধু কালো অন্ধকার আর একটা ঠান্ডা অনুভূতি, যেন কারো শরীর পাশ দিয়ে সরে গেল। তারা উঠে এলো, আরিফ নেই। গ্রামে খবর দেওয়া হলো, লোকজন এসে খুঁজল, কিন্তু নদী যেন তাকে গিলে ফেলেছে। আরিফের নিখোঁজ হওয়ার পরদিন থেকেই গ্রামে এক ধরনের অস্থিরতা নেমে আসে। প্রথমে গ্রামের লোকজন নিজেরাই নদীর ওই ঘাটে খোঁজাখুঁজি শুরু করে। বাঁশ দিয়ে পানির গভীরতা মাপা হয়, জাল ফেলা হয়, এমনকি আশেপাশের কাদামাটি খুঁড়ে দেখা হয়, কিন্তু কোথাও আরিফের কোনো চিহ্ন পাওয়া যায় না।
নদী যেন তাকে পুরোপুরি গিলে ফেলেছে। দুপুরের দিকে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। বিকেলের দিকে ডুবুরি দল আসে। তাদের ভারী সরঞ্জাম, অক্সিজেন সিলিন্ডার আর পেশাদার প্রস্তুতি দেখে গ্রামের মানুষ একটু আশ্বস্ত হয়েছিল, এবার হয়তো পাওয়া যাবে। একজন ডুবুরি পানিতে নামার আগে বলেছিল, এতটুকু জায়গায় কেউ হারায় না, থাকলে অবশ্যই পাওয়া যাবে। কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর। একজন, দুজন, তিনজন পরপর ডুবুরিরা নামল। তারা নদীর ওই কালচে অংশে বারবার তলিয়ে গেল, কয়েক মিনিট পর উঠে এলো। কিন্তু সবার মুখের অভিব্যক্তি একই, অস্বস্তি, চাপা ভয়। একজন ডুবুরি উঠে এসে ধীরে বলল, নিচে কিছু একটা অদ্ভুত লাগতেছে, কাদা না, আবার ফাঁপা মনে হয়। আরেকজন বলল, পানির নিচে যেন টান আছে, কিন্তু কিছু দেখা যায় না। সন্ধ্যা হয়ে গেল, কিন্তু আরিফের কোনো হদিস মিলল না। প্রথম দিন গেল, দ্বিতীয় দিনও খোঁজা হলো, কিছুই নেই। তৃতীয় দিনেও একই অবস্থা। গ্রামের বয়স্করা তখন বলতে শুরু করল, ওই জায়গা থেকে কেউ গেলে আর ফেরত আসে না। চতুর্থ দিনের সকালে হঠাৎ খবর এলো, নদীর প্রায় 1 কিলোমিটার দূরে নিচের দিকে একটা লাশ ভেসে উঠেছে। খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। রিফাত লিখেছে, আমরা তখনই ছুটে গেলাম। বুকের ভিতর কেমন যেন হচ্ছিল, মনে হচ্ছিল এটা আরিফই, কিন্তু আবার মনে হচ্ছিল না, এটা আরিফ না। হোক, যেখানে লাশটা ভেসে উঠেছিল সেখানে গিয়ে তারা থমকে দাঁড়িয়ে গেল। নদীর কিনারে ভিড় জমেছে, লোকজন ফিসফিস করছে, কেউ কাছে যেতে চাইছে না। লাশটা পানিতে আধা ভেজা অবস্থায় পড়ে আছে, কিন্তু সেটাকে মানুষ বলে চেনা কঠিন। মুখটা এমনভাবে ফুলে গেছে যে চেনার উপায় নেই। চামড়া উঠে গেছে কিছু জায়গায়, চোখের জায়গাটা ফাঁপা হয়ে গেছে, আর শরীরের রং অদ্ভুত ধূসর। রিফাত লিখেছে, আমি প্রথমে চিনতেই পারিনি, কিন্তু তারপর চোখ পড়ল নিচের দিকে। আরিফের পরনে ছিল একটা লাল হাফ প্যান্ট, 2 কাটার প্যান্ট, যেটা সে সেদিন পরেছিল। রিফাতের গলা শুকিয়ে গেল। এটা আরিফ? তার কথা শুনে পাশে থাকা সুমন হঠাৎ কেঁপে উঠল। জয় মুখ ঘুরিয়ে বমি করল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল একটা বিষয়, লাশটার শরীরের কিছু অংশে কাদা লেগে আছে, কিন্তু সেই কাদা নদীর স্বাভাবিক কাদা না, কালচে, আঠালো আর অদ্ভুত গন্ধ। একজন বৃদ্ধ ধীরে বলল, এটা ওই ঘাটের কাদা। পুলিশ এলো, লাশটা ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হলো। সবাই বলল ডুবে মারা গেছে, কিন্তু যারা কাছ থেকে দেখেছে তারা জানে এটা স্বাভাবিক কিছু না। কারণ লাশটার 2 পায়ের গোড়ালিতে ছিল চাপের দাগ, যেন কেউ শক্ত করে ধরে রেখেছিল। সেই রাতে তারা কেউ ঘুমাতে পারেনি, সবাই আতঙ্কে ছিল, কিন্তু প্রকৃত ভয় তখনও তাদের জন্য অপেক্ষা করছিল। রাত প্রায় 2টো। রিফাত হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ শুনতে পেল। ঠক ঠক ঠক। সে প্রথমে ভেবেছিল হয়তো ভুল শুনছে, কিন্তু শব্দটা আবার এলো, এবার একটু জোরে। ঠক ঠক ঠক। তার বুক ধরফর করতে লাগলো। বাইরে থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, রিফাত, দরজা খোল। গলা শুনেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। এটা আরিফের গলা। তার হাত পা অবশ হয়ে আসছিল, তবুও সাহস করে সে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালো। আর তারপর তার মনে হলো সে যেন জীবিত অবস্থায় দুঃস্বপ্ন দেখছে। বাইরে দাঁড়িয়ে আছে আরিফ, কিন্তু সে সেই আগের আরিফ না। তার চোখ দুটো পুরো সাদা, কোনো মণি নেই, শরীর ভেজা, পানির টপ টপ করে পড়ছে। তার চুল থেকে কাদা গড়িয়ে পড়ছে আর মুখের কোণা দিয়ে কালচে পানি বের হচ্ছে। সে ধীরে মাথা কাত করল। আমি ফিরে আসছি, তোরা আমাকে ফেলে আসলি কেন? তার ঠোঁট নড়ছে, কিন্তু শব্দ আসছে যেন পানির গভীর তলদেশ থেকে, ভারী, চাপা, বিকৃত। রিফাত দরজার পাশে দাঁড়িয়ে জমে গেছে। তার মনে হচ্ছিল দরজার ওপাশে মানুষ না অন্য কিছু। হঠাৎ আরিফের শরীরটা অস্বাভাবিকভাবে বাঁকতে শুরু করল। তার হাড়গুলো যেন উল্টো দিকে মোচড়াচ্ছে। তারপর গলা থেকে বের হলো এক বিকৃত শব্দ,
নিচে অনেক ঠান্ডা অন্ধকার, কিন্তু আমি একা না। তার মাথা হঠাৎ দরজার দিকে এগিয়ে এলো, যেন দরজার ভেতর ঢুকে পড়বে। তোদেরও আসতে হবে। দরজার নিচ দিয়ে হঠাৎ পানি ঢুকতে শুরু করলো, ঠান্ডা কাদা মাখা পানি। রিফাত চিৎকার করে কোরআনের আয়াত পড়তে লাগলো। তার গলা কাঁপছিল, শব্দ বের হচ্ছিল না ঠিক মতো। হঠাৎ সব কিছু থেমে গেল। শব্দ নেই, পানি নেই, নিস্তব্ধতা। কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যেও একটা জিনিস ছিল, মাটিতে ভেজা পায়ের ছাপ। দরজার সামনে থেকে ধীরে ধীরে সরে গিয়ে অদৃশ্য হয়ে গেছে। পরদিন সকালে খবর এলো, রাকিব আর সুমন দুজনকেই তাদের ঘরের সামনে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। তাদের শরীর ভেজা, অথচ তারা রাতে কোথাও যায়নি। আর সবচেয়ে ভয়ঙ্কর, তাদের গলায় কাদা মাখা হাতের দাগ, যেন কেউ শক্ত করে ধরে টেনে নিয়ে যেতে চেয়েছিল। রিফাত শেষ লাইনে লিখেছে, ভাই, আমি এখনো রাতে ঘুমাতে পারি না। চোখ বন্ধ করলেই মনে হয় আমি পানির নিচে চলে যাচ্ছি, শ্বাস নিতে পারি না। আর মাঝে মাঝে গভীর রাতে দূরে নদীর দিক থেকে একটা শব্দ ভেসে আসে, মনে হয় কেউ ডাকছে, আয়। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। চলুন এখন চলে যাই পরবর্তী একটি ঘটনায়। ঘটনাটি যেভাবে আমাদের কাছে এসেছে, এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটি পাঠিয়েছেন একজন সম্মানিত দর্শক। তিনি বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। নিজের পরিচয় গোপন রাখার অনুরোধে তার নাম এখানে সায়েম রহমান নাম পরিবর্তিত ব্যবহার করা হয়েছে। তার ভাষ্য ও স্মৃতির ভিত্তিতেই ঘটনাটি বাস্তবতার ছায়ায় নতুনভাবে উপস্থাপন করা হলো। আমার নাম রায়হান। ছোটবেলা থেকেই আমি জায়গা বদলের সঙ্গে অভ্যস্ত, কারণ আমার বাবা একজন পুলিশ কর্মকর্তা। তখন তিনি একটি থানায় ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। সরকারি কোয়ার্টার আমরা পেয়েছিলাম ঠিকই, কিন্তু বাবার ভালো না লাগায় তিনি কোয়ার্টারের বাইরে একটি বাসা ভাড়া নেন। ঘটনাটি ঘটেছিল প্রায় 6 বছর আগে। বর্ষাকালের মাঝামাঝি সময় চারদিক সেদিন থেকেই অদ্ভুত লাগছিল। সকাল থেকে আকাশ ভারী, বাতাস থমথমে। মনে হচ্ছিল প্রকৃতি যেন কিছু একটা জানান দিচ্ছে। আমরা যে বাসায় উঠেছিলাম সেটি এলাকার অন্য বাড়িগুলোর তুলনায় একটু নিচু জায়গায় ছিল। এলাকার মানুষের মুখে পড়ে শুনেছিলাম এই জায়গাটা অনেক বছর আগে কবরস্থান ছিল। সময়ের বিবর্তনে অধিকাংশ কবর মাটির নিচে হারিয়ে গেছে। কিছু জরাজীর্ণ কবর এখনও দৃশ্যমান। পরে কবরস্থানের উপর মাটি ভরাট করে জায়গা বিক্রি করা হয়। প্রথম যে লোকটি এখানে বাড়ি করেছিল সে নাকি বেশি দিন থাকতে পারেনি, রহস্যজনকভাবে বাড়ি ছেড়ে চলে যায়। তারপর অনেক দিন তালাবদ্ধ ছিল বাড়িটি। পরে সাইনবোর্ড ঝুলে বাসা ভাড়া দেওয়া হবে। আমাদের বাসার সামনেই ছিল একটি ছোট মুদি দোকান। বাবার সঙ্গে দোকানদারের ভালো সম্পর্ক হয়ে যায়, কারণ এলাকায় বাবার পরিচয় ছিল ওসি সাহেব নামে। লোকজন সম্মান করত, ভয়ও পেত। সেই দোকান থেকেই বাবা অনেক অজানা গল্প শুনেছিলেন, কিন্তু আমাদের সামনে কিছু বলেননি। বাসার পেছনে এখনও কয়েকটি পুরনো বাঁশ ঝাড় ছিল, কবরস্থানের শেষ চিহ্ন হিসেবে। আমার ঘরের জানালাটি ঠিক সেদিকেই খোলা। আমি ছোটবেলা থেকেই প্রকৃতিপ্রেমী। বৃষ্টি, বাতাস, গাছপালার নড়াচড়া আমাকে অদ্ভুতভাবে টানত। সেদিন সন্ধ্যার আগে থেকেই বাতাসের আচরণ বদলে যায়। হঠাৎ হঠাৎ ধমকা বাতাস, বাঁশঝাড়গুলো অস্বাভাবিকভাবে দুলছিল। মা তখন রান্নাঘরে। হঠাৎ মা আমার নাম ধরে ডাকলেন, রায়হান, দরজা জানালাগুলো লাগিয়ে দে, মনে হচ্ছে ঝড় হবে। আমি দরজা লাগালাম, জানালায় গিয়ে দাঁড়ালাম। বাইরে তাকিয়ে দেখি বাতাসে বাঁশঝাড়ের পাতাগুলো এমনভাবে দুলছে যেন কেউ ভেতর থেকে নড়াচড়া করছে। ঠিক তখনই মাগরিবের আজান ভেসে এলো। আজানের শব্দ আর বাতাসের শোঁ শোঁ আওয়াজ মিলেমিশে কেমন জানি অস্বস্তিকর লাগছিল। আমি বাঁশঝাড়ের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ চোখে পড়ল কি যেন একটা নড়ল।
প্রথমে ভেবেছিলাম কোনো পশু, কিন্তু পরক্ষণেই বুঝলাম ওটা পশু না। গরু যেমন কুঁজ হয়ে হাঁটে, ঠিক তেমন ভঙ্গিতে কিছু একটা বাঁশঝাড়ের ভেতর থেকে বেরিয়ে এলো। মানুষের মতো, কিন্তু মানুষ নয়। আমরা সবাই জানি কুকুর, বিড়াল বা শিয়ালের চোখে আলো পড়লে চোখ জ্বলে ওঠে, কিন্তু ওটার চোখ জ্বলছিল না, চকচক করছিল, যেন ভেতর থেকে আলো বেরোচ্ছে। ওটা ধীরে ধীরে কবরস্থানের দিকে হাঁটছিল। কবরস্থানটি ছিল উত্তর দক্ষিণমুখী। ওটা উত্তর দিকে গিয়ে হঠাৎ থেমে গেল। তারপর এক মুহূর্তে পিছনে ঘুরে তাকালো, সোজা আমার জানালার দিকে, আমার চোখের দিকে। আমার বুকের ভেতর সব শব্দ থেমে গেল। চোখের পলকে ওটা আমার জানালার সামনে এসে দাঁড়ালো। কোনো শব্দ নেই, কোনো ছায়া নেই, শুধু সেই জলজলে দৃষ্টি। হঠাৎ ওটা হাত বাড়িয়ে দিল, যেন আমাকে ধরবে। আমি আর কিছু দেখিনি, জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। পরের ঘটনাগুলো আমি মায়ের মুখে শুনেছি। মা বলেছিলেন আমার চিৎকার শুনে তিনি দৌড়ে আসেন, আমাকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। সারা শরীর বরফের মতো ঠান্ডা, চোখ উল্টানো, কোনোভাবেই জ্ঞান ফিরছিল না। পরদিনই বাবা সিদ্ধান্ত নেন এই বাসায় আর থাকা যাবে না। একদিনের মধ্যেই আমরা অন্য বাসায় উঠে যাই। কিন্তু সমস্যা সেখানেই শেষ হয়নি। আমার প্রচণ্ড জ্বর আসে, অদ্ভুত সব কথা বলতে শুরু করি, কখনো হাসি কখনো কাঁদি। মাঝরাতে চিৎকার করে উঠি, কাউকে চিনতে পারতাম না। এভাবে প্রায় 1 বছর চলেছিল। অনেক কবিরাজ দেখানো হয়, কেউ কিছু করতে পারেনি। শেষমেশ একজন আলেমের পরামর্শে বাবা যোগাযোগ করেন মুফতি রহমতুল্লাহ আতরশি রহমতুল্লাহ আলাইহের সঙ্গে। হুজুর আমাদের বাসায় এসে বলেন, ছেলেটাকে আলাদা ঘরে রাখুন, কাউকে ঢুকতে দেবেন না। 4-5 জন সাথী নিয়ে তিনি রুকাইয়া শুরু করেন। রুকাইয়ার সময় আমার অবস্থা ভয়াবহ হয়ে ওঠে। গলা দিয়ে অচেনা শব্দ বেরোতে থাকে, শরীর অস্বাভাবিকভাবে শক্ত হয়ে যায়। এক পর্যায়ে হুজুরের গলা দিয়ে রক্ত বেরিয়ে আসে, তবুও তিনি থামেননি। দীর্ঘ সময় পর রুকাইয়া শেষ করে হুজুর বাবাকে বলেন, এটা কোনো সাধারণ অসুখ ছিল না, এটা ছিল পিশাচ। এখন আর ভয় নেই, আল্লাহ চাইলে ছেলে সুস্থ থাকবে। সেই দিনের পর থেকে ধীরে ধীরে আমি স্বাভাবিক হই। আজ আমি সুস্থ, কিন্তু আজও জানালার পাশে দাঁড়ালে, বাতাস বইলে, বাঁশঝাড় নড়লে আমার বুকের ভেতর সেই রাতটা আবার ফিরে আসে। এ ধরনের বাস্তব অভিজ্ঞতার ছায়ায় নির্মিত ভয়ঙ্কর ঘটনা শুনতে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। চলুন এখন চলে যাই পরবর্তী একটি ঘটনায়। আজকে আপনাদের মাঝে আমি যেই ঘটনাটি বলবো, এই ঘটনাটি পাঠিয়েছেন জুয়েল নামে একটি ছেলে। এই ঘটনাটি ঘটেছেন জুয়েলের সাথেই। জুয়েল পেশায় মাছ ধরে, জেলে নদীতে নৌকা নিয়ে যেয়ে জাল দিয়ে মাছ মারে। যখন রাত হয় তখন ট্যাটা, গ্রামের ভাষায় বলে কোচা, ট্যাটা বাঁশের মাথায় লোহার চোকা চোকা কিছু আল মতো আছে, ওইটাতে মাছে আঘাত করে লাইট জ্বালিয়ে। তিনি রাতে ঠিক 10টার দিকে বাসায় খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করার পর যখন শুবে, তে ভাবলো 12টা-1টা পর্যন্ত একটু ঘুম পেরে তখন উঠে মাছ মারবে। নদীতে জানেন বর্ষা যখন শেষের দিকে হয় তখন কিন্তু সবাই মাছ ধরে। তো জুয়েল ভাত খেয়ে একটু রেস্ট নেওয়ার সময়, জুয়েলের বাচ্চা নেই, বিবাহিত, তার বউ আছে। পুরুষ মানুষ জানেন যখন বউয়ের শরীরে হালকা হাত দেয় এবং যখন বউকে একটু জড়িয়ে ধরার চেষ্টা করে, তখন তার বউ হাত থেকে ঝাড়ি মারে ফেলে দেয়। কেননা তাদের একটু কথা কাটাকাটি হয়েছিল ভাত খাওয়ার আগে, এই জন্য তার স্ত্রী তাকে তার শরীরে হাত দিতে দিচ্ছে না। তখন এক ধরনের গন্ডগোল ঝগড়াঝাড়ি হওয়ার পর জুয়েল রাগ করে বাসা থেকে বের হয়ে আসে ঠিক রাত 11টা।
তখন ভাবে আমি আর বাসায় থাকবো না, মাছ মারতে যাব। তখন জুয়েলের ভাষায় জুয়েল বলতেছে, তখন জুয়েল কেটা নেয়, একটা লাইট নেয়, একটা ব্যাগ নেয়, নদীর পাড়ে চলে যায়। যাওয়ার পর নদী ধারে নৌকা বাঁধা ছিল, ওই নৌকার দড়িটা খোলে, নৌকার উপরে ওঠে, ওঠার পর বইটা হাতে নিয়ে রওনা দিবে। তারই আগে দেখে নদীর পাড়ে সাইডে বাঁশের কিছু যন্ত্রপাতি মাছ ধরার, এটা দিয়ে কাশেম চাচা মাছ মারতেছে। তখন লাইট ধরে বলে, চাচা আপনি এখানে? তখন কাশেম চাচা বলে, হ্যাঁ জুয়েল, তুই কি বের হইলি? বলে, হ্যাঁ চাচা, মাছ ধরার জন্য যাব। বলে, ও ঠিক আছে, আমি এই যে আমার কাজ প্রায় শেষের দিকে, এই জালটা এখানে ফেলে আমি চলে যাব। তখন কাশেম চাচা বলে জুয়েলকে, কোন দিকে যাইবা? তখন জুয়েল বলে, শ্মশান ঘাটের ওই দিকে যাব, কেননা ওখানে বলে প্রচুর মাছ আছে, এই জন্য ওই কালো বিলে যাব। তখন কাশেম চাচা বলে, ওই দিকে যাস না, ওই দিকে জায়গাটা ভালো না, রাতে ওই দিকে যাওয়া ঠিক হবে না। বাড়িতে গন্ডগোল করা যাচ্ছে, মাথা গরম, এইসব ভয় ভীতি কিছুই বিশ্বাস করে না, মানে মাথার মধ্যে আসেনি। যা হয় হবে, আমি ওই দিকে যাব। কাশেম চাচা এই কথা বলে উঠে চলে যায় বাসায়। আর ঠিক ওই মুহূর্তে জুয়েল নৌকা নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে চলে যায় শ্মশান ঘাটের ওই কালো বিলের দিকে। যেতে যেতে লাইট ধরে মাছ দেখে, দেখার সাথেই শ্মশান ঘাটে এখনো যায়নি, যাওয়ার আগেই ধারে, আপনারা ঠিক জানেন যখন নদীর পানি শুকিয়ে যায় তখন কিন্তু ধার দিয়ে, আমাদের এলাকায় বিন্না বলে, লম্বা লম্বা, ওইটা দিয়ে মানুষ মানে ডালি, তারপর অনেক কিছু বানায় আর কি। তো ওইসব গাছ অনেক প্রচুর। তো এরই মাঝে দেখে একটা শোল মাছ বের হয়ে আসে। তখন জুয়েল ওই টেটা নিয়ে শোল মাছের চোখের থেকে লাইট ধরে নৌকার উপর থেকে, এবং ওই টেটাটা শোল মাছ বরাবর মেরে দেয়। খচ্চাং করে লেগে যায় শোল মাছের শরীরে। তোলার পর জুয়েল তো সেই খুশি, এদিকে তো সেই মাছ, মানুষ শুধু ভয় দেখায়, কেউ আসতে দেয় না। আজকে নৌকা ভরে মাছ নিয়ে যাব, প্রচুর মাছ দেখতে পাচ্ছি। এরকম করতে করতে কিছু মাছ ধরে ফেলে জুয়েল। ধরার পরে গুনগুন গুনগুন করে গান গায় আর চলে যায় ওই শ্মশান ঘাটের দিকে। যখন শ্মশানের আশপাশে যায়, যাওয়ার পরে প্রচুর কিন্তু মাছ দেখা যাচ্ছে। মাছ মারতে মারতে হঠাৎ করে কান্নার শব্দ ভেসে আসে, একটা বাচ্চা কান্না করতেছে। তখন জুয়েল বলে, আচ্ছা কি হতে পারে, কে কান্না করতে পারে? তখন জুয়েল নৌকাটা পারে লাগিয়ে দেয়। দেওয়ার পরে বইটা রেখে লাইট নিয়ে একটা হাতে লাঠি নেয়। লাঠি নিয়ে ঠিক ঠিক আস্তে আস্তে ধীরে ধীরে চলে যায়, ওই কান্নার অনুসরণ করে চলে যায়। যেতে যেতে এক সময় জুয়েল দেখে তিনি শ্মশানের মাঝখানে চলে গেছে, চারিধার দিয়ে হিন্দুদের কবরস্থান। তখন এইসব কিছু দেখতে 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 ওই বাচ্চার কান্না যেখানে হচ্ছে ওইটা খুঁজে পাচ্ছে না। মনে হয় জুয়েল যতই এগিয়ে যায় ততই মনে হয় ওই কান্নাটা পিছনে চলে যায়। তখন জুয়েল কি করবে, এক ধরনের শরীর দুর্বল হয়ে গেছে খুঁজতে খুঁজতে। ঠিক 20 থেকে 30 মিনিট ওই হেঁটে হেঁটে খুঁজেছে লাইট দিয়ে। এদিকে ওই যে বললাম না, বিন্ডার মতো অনেক গাছ গোছালি লম্বা লম্বা। তখন একটু এগিয়ে যাওয়ার পর দেখে, মাথা ঘোরানোর সাথে দেখে একটা মানে ওই গাছের থোপে, মানে ওই বিন্ডার থোপে চুপ করে মাথা নিচু করে বসে থেকে কান্না করতেছে একটা মেয়ে, গায়ে পরনে সাদা পোশাক। তখন আস্তে আস্তে এক পা দুপা করে ধীরে ধীরে ওই মেয়েটার কাছে চলে যায়। যাওয়ার পর বলতেছে, কে তুমি? তোমাকে আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম, কি হয়েছে, এত রাতে তুমি এখানে কেন? তখনও কিন্তু জুয়েল বুঝতে পারেনি এটা মানুষ নাকি, কিন্তু মানুষের মতো বসে আছে, দেখা যাচ্ছে গায়ে পোশাক, হাত আছে, পাও আছে, সব কিছু আছে, মাথায় চুল, কিন্তু এমনভাবে বসে আছে মাথা নিচু দিক করে, চুল দিয়ে মুখ চোখ ঢাকানো। আস্তে আস্তে করে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। তখন হাত দেওয়ার সাথেই ঝাঁকি মেরে ওঠে ওই মেয়েটা, বাবা আসো, তোমাকে খোঁজার জন্য আমি এত রাতে তুমি এখানে, আমার সাথে আসো। তখন হাত ধরে আস্তে আস্তে করে নিয়ে যায় ওই মেয়েকে নৌকার দিকে, নিয়ে চলে যাবে।
কার বাচ্চা কি পরে খোঁজলে দিয়ে দেবে। 1 পা 2 পা করে আসে আর বলে, কত খোঁজা খুঁজছি তোক জানিস, ওই কান্দি একা একা বসতে কান্না করতেছিস, এরকম করে বলে আর আস্তে আস্তে করে নিয়ে যায় জুয়েল হাত ধরে নৌকার দিকে। নৌকার দিকে যেতে যেতে এক সময় নৌকার পাড়ে আসার সাথেই নৌকা দেখা যাচ্ছে ওর পাশে প্রচুর কুকুর, মানে এমনভাবে গন্ডগোল লাগছে, একবার 20 থেকে 30টা কুকুর। তখনও জুয়েল বুঝতে পারেনি এত কুকুর এখানে কোথায় থেকে আসবে। একটা শ্মশান ঘাটে, প্রায় ধার দিয়ে নদী। তখন জুয়েল লাঠিটা নিয়ে মেয়ে হাত ছেড়ে দিয়ে ওই কুকুরকে খেদানোর জন্য চেষ্টা করে। তাড়িয়ে দিতে যে ঠিক 1 থেকে 2 মিনিট লাগে তাড়িয়ে দিতে। দেওয়ার পরে ওই মেয়েটাকে আবার এসে হাত ধরে নিয়ে যায়। যাইতে যাইতে নৌকাতে এখন উঠবে, এখনো ওঠেনি, তখন দেখে আবার 3-4টা কুকুর মারামিল লাগছে। তখন হাত ছেড়ে ওই লাঠিটা আলোক করে, মানে তাড়িয়ে দেওয়ার জন্য আলোক করছে, তখনই কুকুরটা দৌড় মেরে চলে গেছে। তখন জুয়েল পিছনের দিক চেয়ে দেখে ওই মেয়েটা নেই। কোথায় গেল? পাগল হয়ে গেল। ওই মেয়েটা মনে হয় কুকুর দেখে ভয় করছে, আবার খোঁজার জন্য 1 পা 2 পা করে এগিয়ে যায়। ঠিক নৌকা থেকে অল্প একটু এগিয়ে যেয়ে দেখে সাইডে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে। আরে তুই এখানে দাঁড়িয়ে আছিস? জুয়েল বলল। তখন ওই মেয়েটার কাছে এগিয়ে যায়, যাওয়ার পরে হাত ধরেই নি এখনো। তখন আস্তে আস্তে ওই মেয়েটা মাথা ওপর দিক তোলে, যাকে জুয়েল দেখে চোখ পুরোটাই সাদা, কোনো মুনি নেই, বিশ্রী একটা চেহারা, ভৌতিক একটা চেহারা নিয়ে ওই মেয়েটা চেয়ে আসে জুয়েলের দিকে। জুয়েল এটা দেখে ভয়ে, জুয়েল তখন বুঝতে পারছে এটা মানুষ না, ওই এতক্ষণ একটা ভয়ঙ্কর কিছুর সাথে চলাফেরা করছিল, আর ওকে খোঁজার জন্য এতক্ষণ সময় পার করছে এই শ্মশান ঘাটে। তখন ওখান থেকে দৌড়ে নৌকাতে আসবে, এরকম করে আস্তে 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 দৌড়ে নৌকায় চলে আসে। আসার পর ওই মেয়েটাও আস্তে আস্তে পানিতে নেমে যায়। তখন জুয়েলটা ওই বইটা মারতে 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 অনেক দূর পর্যন্ত চলে যায়। যাওয়ার পরে এখানে একটা বাঁধ আছে, বাঁধের মতো। তখন ওখানে দেখে কিছু আলো জ্বলতেছে। এরই মাঝে বলে রাখি, জুয়েল তার পকেট থেকে বিড়ি বের করে, মানে জ্বালাইতে। বিড়ি যখন মুখে দিছে তখন কাঠিওয়ালা ম্যাচ, ওই ম্যাচটা ঠোকাইতে ঠোকাইতে জ্বলে না, হঠাৎ করে ম্যাচটা পানির মধ্যে পড়ে গেছে। তখন ওই বিড়িটা জ্বালানোর জন্য তখন জুয়েল ওপর দিক চেয়ে দেখে আগুন জ্বলতেছে আর কিছু মানুষ দেখা যায়। তখন কিন্তু রাত ঠিক 1টা থেকে 2টা। তখন জুয়েল এই মাথার মধ্যে কোনো সেন্স নেই, এইদিকে এটা দেখছে, ভয়ে অস্থির, বাড়িতে গন্ডগোল করে আছে। তখন জুয়েল এই বাঁধে নৌকাটা ভিড়িয়ে নেয়। মাছ ধরার কথা কিন্তু ভুলে গেছে জুয়েল। জুয়েলের এখন একটাই টার্গেট, ওই বাসায় যাবে। তখন চলে যায় ওই নদীর পাড়ে। যাওয়ার পরে নৌকা থেকে নামে, 1 পা 2 পা করে চলে যায়। যাই দেখে শ্মশান ঘাটে একটা মানুষকে পোড়ানোর জন্য সব ব্যবস্থা করা হচ্ছে, লাড়কি কড়ি সব কিছু দিয়ে ওর উপর লাশ রেখে দিয়েছে, ওটাকে মানে পুড়িয়ে ফেলবে। তখন জুয়েল 1 পা 2 পা করে যে একজনকে বলে, ভাই একটু আগুন দিবেন। তখন তাদের হাতে ছিল লাঠি, লাঠির মাথায় ছিল আগুনে একটা মানে লাইট জ্বলাই, লাইট না, তখন ওই মাথায় আগুন জ্বলে রাখছে আর কি। সবার হাত এরা করে 10-12টা মানুষ হবে, মাঝখানে লাশ মরে আছে। তখন জুয়েল ভাবলো হয়তো বা এটা লাশ পোড়ানোর জন্য ওরা শ্মশান ঘাটের পাশেই তো। তখন জুয়েল ওর হাত থেকে লাঠিটা এগিয়ে নেয়, তারপরে আগুন জ্বালায়। আগুন ধরার পরে বিড়ির 2টো টান দেয়। এর মধ্যে দমকা একটা বাতাস ওঠে। এই বাতাসে ওই লাশের মুখ থেকে কাপড়টা আস্তে আস্তে সরে যায়। তখন জুয়েল দেখে এটা তারই নিজেই লাশ, জুয়েলেরই লাশ। দেখুন, আপনার লাশ যদি আপনি দেখতে পারেন তাহলে কেমন লাগবে। জুয়েল যখন দেখে জুয়েলের লাশ ওরা পোড়ানোর জন্য চেষ্টা করতেছে, তখন জুয়েল বলে, তোমরা কারা? তোমরা একে কাক পোড়াচ্ছ? এটা আমি তোমরা আমাকে পোড়াইতেছ? এটা তো আমি দাঁড়িয়ে আছি, আমার কে? তোমরা কে? এরকম করে পাগলের মতো ছটফট করতে লাগছে। তখনই হঠাৎ করে জুয়েলের এক হাত ঠাস করে ধরে ফেলে, হাত বরফের মতো ঠান্ডা। তখন ওই লোকগুলো সবাই জুয়েলের দিকে চোখ দিয়ে তাকাইছিল। সবার চোখ সাদা ধবধবা, কোনো মনি নেই, কালো কোনো অংশ নেই, ভয়ানক চেহারা।
জুয়েল তখন বুঝতে পারলো এসব মানুষ না, ওখান থেকে যাওয়ার জন্য প্রাণ প্রিয় চেষ্টা করলো, কিন্তু জুয়েলকে টেনে টেনে ওই মানে চিতাই নিয়ে যাবে এই চেষ্টা করতেছে। তখন জুয়েল এরম করতে করতে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন অজ্ঞান হয়ে যায় তখন ঠিক পরের দিন সকালে ভোরে যখন ওই যে মানে অনেক যন্ত্রপাতি ফালায় না নদীতে মাছ মারার জন্য, জাল ফালায়, কেউ পুঁজি আপনা এরকম করে ফালায় বাঁশের, এগুলো তোলার জন্য মানুষ আসছে। তখন ওই কাশিম চাচাটা এসে দেখে জুয়েল বাসায় আসেনি, জুয়েলের নৌকাও নেই, কিন্তু দেখে জুয়েলের নৌকা নদীর মাঝখানে মনে হয় ভাসতিছে। নৌকা এনে চলে আসে জুয়েলের কাছে। জুয়েলের চাচার এটা মনে পড়ছিল জুয়েল কিন্তু গেছে কালো বিলে শ্মশান ঘাটের কাছে, ওখানে ভয়ঙ্কর কিছু আছে, মানে ভয়ে যায় না, জুয়েল গেছে। পরে এসে দেখে ওই নৌকার মাঝে জুয়েল পড়ে আছে। জুয়েল পড়ে আছে। তখন ওই জুয়েলকে ওখান থেকে নিয়ে চলে যায়। যাওয়ার পরে তারপরের ঘটনা, জুয়েলকে বলেছে তার কাশেম চাচা, আর কাশেম চাচার কথা শুনে জুয়েল আমাদের বলছে। তখন জুয়েলের চোখ মুখে পানি দেওয়া হয়, জুয়েলের জ্ঞান ফিরে। তখন জুয়েল সমস্ত কথা খুলে বলে সবাইকে। তারপর থেকে জুয়েলের গায়ে জ্বর, প্রচুর জ্বর, মনে হয় রাতে কেউ কান্না করতেছে বাড়ির জানালার পাশে, এরকম হয়ে গেছে। তখন জুয়েলের কাশেম চাচা এটা হুজুরকে ডেকে নিয়ে আসে। হুজুরকে ডেকে নিয়ে আসার পর হুজুর যখন জুয়েলের সব কিছু দেখার পর বলতেছে, তোমার পিছনে একটা ভয়ঙ্কর জিন পড়েছে এবং তুমি জিনদের এলাকায় ঢুকে পড়েছিলা, এই জন্য ওরা তোমার পিছনে লেগেছে। সমস্যা নেই, আমি তাবিজ দিচ্ছি, কিছু পানি পড়া দিচ্ছি, ভালো হয়ে যাবে। তাবিজ এবং পানি পড়া দিয়ে সেই হুজুর চলে যায়। যাওয়ার পরে তাও জুয়েলের জ্বর ভালো হয় না। জুয়েল দিনকে দিন অবস্থা আরও খারাপের দিকে চলে যায়। জুয়েল দেখে ঘুম আসলে স্বপ্নে ওই মেয়েকে দেখে, ওই বাচ্চাকে দেখে, এবং দেখে ওই শ্মশানে জুয়েলকে পোড়ানোর জন্য সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। ঘুম থেকে উঠে পুরো শরীর ঘেমে যায়। তার বউ বলে, কি হয়েছে? বলে এই বৃত্তান্ত। জুয়েল ভয়ে আর রাজা তো বের হয় না, কিন্তু এই অবস্থা পাগলামি করতে শুরু করলো। একদিন হঠাৎ করে এক রাতে দেখে তার বউ ঘুম থেকে জাগনা পেয়েছে রাত 1টার দিকে, দেখে জুয়েল নেই, ঘরের দরজা খোলা। তখন বাসা থেকে ঘর থেকে বের হয়ে দেখে জুয়েল 1 পা 2 পা করে হেঁটে হেঁটে নদীর ধারে চলে যাচ্ছে। তখন জুয়েলের বউ কি করবে কিছু বুঝতে পারে না, ভয়ে আস্তে আস্তে চলে যায় তার কাশিম চাচার কাছে, এবং তার কাশিম চাচা সহ এলাকার আরও কিছু ইয়াং ছেলে এবং মুরব্বী মানুষ মিলে জুয়েলের কাছে চলে যায়। জুয়েলের ঘাড়ে হাত দেয়, দেওয়ার সাথেই জুয়েল ঝাঁকি দিয়ে ওঠে, বলে আমি এখানে কেন? আমি তো ঘুমাচ্ছিলাম। তুই কোথায় যাতে রাখছিলি? বলে আমাকে কে জানি ডেকে নিয়ে যাচ্ছে, স্বপ্ন দেখতেছি আমি এরকম যাচ্ছি, বাস্তবে তো আমি এখানে। জুয়েল ভয় খেয়ে যায়, বাসায় চলে আসে। সেই রাতটা কোনোভাবে কেটে যায়। সকালে জুয়েলের বইয়ের চিৎকারে এলাকার মহল্লা সমস্ত মানুষ চলে আসে জুয়েলদের বাসায়। আসার পর দেখে জুয়েল অস্বাভাবিক আচরণ করতেছে, কাঁচা মুরগি মাছ মনে হয় খেয়ে ফেলে দিবে, বউকে মারধর করছে, এবং জুয়েলের চোখ অস্বাভাবিকভাবে বদলে গিয়েছে, গায়ে প্রচুর শক্তি, ধরে রাখা যায় না, উল্টা পাল্টা বকতে লাগছে, আমি একে নিয়ে যাব, একে আগুন দিয়ে পুড়ে শেষ করে দেব, মধ্যরাতে ওই আমাদের এরিয়াতে ঢুকছে, একে আমি এখানে রাখবো না, শেষ করে দেব। তখন সবাই বুঝতে পারলো জুয়েলের সাথে কি ঘটতে শুরু করছে। তখন 3-4 এলাকার পরে একটা কবিরাজ আছে। কবিরাজটা অনেক ভালো এবং এসব কাজই কবিরাজটা করে। ওই কবিরাজকে নিয়ে আসা হওয়ার পরে কবিরাজ সুন্দর দিকে রোকেয়া করতে শুরু করে। করতে করতে এক সময় ওই কবিরাজটা ভয় চেয়ে যায়। কবিরাজকে বলে, তোর কিন্তু ক্ষতি হবে। কবিরাজ পানি পড়া দেয়, তাবিজ দেয়, দিয়ে চলে যায়। কিন্তু কবিরাজ ভালো করে জানে এই কাজটা কবিরাজ করতে পারেনি। পরের দিন কবিরাজ খোঁজ দেয় কাশিম চাচাকে কবিরাজের সাথে দেখা করার জন্য। কাশিম চাচা চলে যায় কবিরাজের কাছে। কবিরাজ বলে, ওটা আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, এটা হিন্দু ওই শ্মশানের জিন, অনেক শক্তিশালী, আমায় ক্ষতি করার চেষ্টা করছে, আমায় মেরে ফেল দেওয়ার চেষ্টা করছে। আমি তাবিজ দিছি, আমি পানি পাড়া দিছি, ওই আমার পিছনে লেগেছে। আমি ঘুম আসলে আমার বাড়ির টিনে ঢেল মারে, এবং আমার বাড়ি বাধা আছে দেখে আমার কাছে আসতে পারে না। আমার বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করতেছে ওই চিন্তা। এবং আমি যখন
কালকে একটা রুগী দেখতে গেছিলাম, আসার সময় ওই জিনটা আমার পিছনে লেগেছিল এবং আমাকে ধাক্কা মেরে কাদার ভিতর ফেলে দিয়েছে। আমার শরীর বন্ধ ছিল দেখে আমার ক্ষতি করতে পারেনি। আপনারা ভালো কোনো হুজুর দেখেন। তখন একটা হুজুরে খোঁজ দেয় ওই কবিরাজ, চলে যায় ওই হুজুরের কাছে কাসিম চাচা। ওই হুজুরকে ডেকে নিয়ে চলে আসে তার বাসায়। আসার পরে জুয়েলকে যখন দেখানো হয়, তখন হুজুর বাড়ির মধ্যে এক পা দেওয়ার সাথেই বলতেছে এই বাড়িতে অশুভ শক্তি আছে এবং ভয়ঙ্কর একটা জিনের আবহাওয়া আছে এই বাড়িতে। তখন জুয়েল যখন ওই হুজুরকে দেখার সাথেই থরথর করে কাঁপতে শুরু করে এবং বলতেছে তোদেরকে আমি সবাইকে শেষ করে দেবো, সবাইকে শেষ করে দেবো, তোরা এখনও থামিসনি, এরকম করে বলতে শুরু করছে। হুজুর বসে রোকেয়া করতে শুরু করে। পাড়া মহল্লা সমস্ত লোক বাড়িতে ভরে গেছে। তখন হুজুর যখন দোয়া দরুদ পরে ফু দেয়, তখন এক ধরনের জুয়েল চিৎকার মেরে ওঠে। তখন জুয়েলকে বলে তুই কে? তখন বলতিছে আমি ওই শ্মশানের জিন, আমি ওখানে থাকি। এই মধ্যরাতে আমার ওখানে যে বড় ভুল করেছে, এই জন্য আমি একে নিয়ে যাব। তখন হুজুর বলে নিয়ে যাওয়া এত সস্তা না, আমি তোকে পবিত্র কোরআন দিয়ে শেষ করে দেব। তখন এখান থেকে চলে যা, হুজুর বলে। তখন ওই জিন বলে না, আমি এখান থেকে যাব না। তোরই মতোই একটা হুজুর ছিল, পারেনি। একটা কবিরাজ ছিল, তার ক্ষতি আমি করব, শেষ করে দেবো ওকে, তোকেও আমি শেষ করে দেব। তখন হুজুর বলে কবিরাজে কিছু করতে পারবি না, তুই যদি বেঁচে থাকিস তাহলে তো পারবি। ঠিক আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রোকেয়া করতে থাকে এক সমানে। রোকেয়া করতে 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 কোরআন দত করতে করতে ফুদিয়ে দিতে এক সময় ওই জিনটা চিৎকার মেরে ওঠে, বলে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না, আমি যাব, আমি এখান থেকে চলে যাব, কথা দিলাম। তখন হুজুর বলে তুই মিথ্যাবাদী, তুই বলে প্রচুর শক্তিশালী, হ্যাঁ তুই কবিরাজকে ভয় দেখাছিস, হুজুরকে ভয় দেখাছিস, আয় আমাকে ভয় দেখা। তখন কথা বলার পরে হুজুর বলতেছে না, আমি ওই হুজুরের ক্ষতি করব না, আমি কবিরাজের ক্ষতি করব না, আমি এই ছেলেরও ক্ষতি করব না, তোরও ক্ষতি করব না, আমি এখান থেকে চলে যাব আমার জায়গায়, কিন্তু এই যেন আর ওই দিকে না যায় সেটা তুই দায়িত্ব নিতে হবে। তখন হুজুর বলে উনি যাবে না, তুই আর এখানে আসবি না এবং এই ফ্যামিলি না, এই মহল্লার কারোকে ডিস্টার্ব করবি না। তখন ওই জিনটা বলে ঠিক আছে, আমি এখান থেকে চলে যাব, আর কখনো এখানে আসবো না। এ কথা বলার পর অনেক ওয়াদা করার পরে ওই জিনটা ওখান থেকে চলে যায়। তখন হুজুর কিছু পানি ভরা দেয় এবং তাবিজ দেয় একটা, বলে 21 দিন এই তাবিজটা হাতে রাখবা, পরে খুলে পানির মধ্যে ফেলে দেবা, আর এই পানিটা 21 দিন ব্যবহার করবা, অল্প একটু পানি দিয়ে গোসল করবা, বা 3 বেলা ওই পানিটা এক ঢোক করে খাবা। হ্যাঁ, তারপরে দীর্ঘ 7 দিনের মধ্যে জুয়েল আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। তার কাসিম চাচা বুঝতে পারে এটা কি হয়েছিল। কাসিম চাচা বলে তুই এই দিক ওই দিকে যে অনেক ভুল করেছিস। তখন জুয়েল বলে এই বৃত্তান্ত, আমি বাড়িতে গন্ডগোল করে গিয়েছিলাম, আমি আর কখনো নদীতে মাছ মারতে যাব না। এরপর থেকে জুয়েল আর নদীতে কখনো রাতে দিনে মাছ মারতে যায় না। তখন জুয়েল ওই ওদের বাজারে, ছোট্ট একটা বাজার আছে, বাজারে দোকান দেয়, মুদির দোকান দিয়ে জীবনযাপন করতেছে। কিন্তু ওই পর থেকে ওই মহল্লার কোনো মানুষ আর রাতে ওই কালোবিল এবং ওই শ্মশানঘাটে আর ওরা কেউ যায় না। ঘটনাটি এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।